রাইট ফর্ম অফ ভার্ব না পারার পিছনে কয়েকটা কারণ আছে, কয়েকটা টপিক এর জন্য দায়ী। নাম্বার 1, স্টুডেন্ট টেন্স পারে না। টেন্স পারে না বলতে টেন্স টেন্স তো পারে, সবাই পড়ছে, কিন্তু পারে না কি জানেন? যেমন আমি তাকে বললাম যে তুমি একটা কাজ শেষ করছো কিন্তু ফলাফল তোমার কাছে আছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি সেক্ষেত্রে হ্যাভ অথবা হ্যাজ নিবা, এরপরে ভিত্রি করবা, ঠিক আছে? এখন সে বই থেকে কিভাবে পড়ে? সে বই থেকে লম্বা একটা লাইন পড়ে, কাকে বলে কি পড়ে, বড় একটা স্ট্রাকচার পড়ে, যার কারণে হচ্ছে সে প্রথম দিন পারে আর এক সপ্তাহ পরে সেটা ভুলে যায়। তো এই হচ্ছে আমাদের টেন্স পড়ার কি বলে টেন্স পড়ার ধরন আর কি। এর কারণে হচ্ছে আমরা অর্ধেক স্টুডেন্ট টেন্স পারি না। তো যারা আমার টেন্সের ক্লাস দেখছেন তাদের কাছে তো এগুলো পানি হয়ে গেছে। তার মানে টেন্স হচ্ছে এক নাম্বার বাধা, যে আমি কেন রাইট ফর্ম ভার্ব পারি না। রাইট ফর্ম ভার্ব মানে কি বলেন তো? এই সঠিক জায়গা হচ্ছে ভার্বটা বসানো, এটাই তো। এটা খুবই সিম্পল, কিন্তু আমরা পারি না, টেন্স পারি না, এক নাম্বার কারণ। এন্ড দ্বিতীয় নাম্বার কারণ হলো আমরা ভয়েস বুঝি কম, ভয়েস বুঝি কম। আচ্ছা, অর্থাৎ যখন হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে তখন কিভাবে থাকে, প্যাসিভ ভয়েসে কিভাবে থাকে, যদি আমরা ক্লাসে দেখব। তৃতীয় নাম্বার কাজ হলো আমার একটা সাবজেক্ট এর নাম্বার এন্ড পার্সন, নাম্বার এন্ড পার্সন আমাদেরকে বুঝতে হবে। তিনটা বিষয় জানলে আমার মনে হয় বাকি সবকিছু ইজি হয়ে যাবে, বাকিগুলো হচ্ছে আমরা রুলসের মাধ্যমে চলে আসবো। তো এই যে আমি যে ভার্বের সঠিক বিষয়টা বুঝবো, তা হচ্ছে 6টা ভাগে আমি ভাগ করতে পারি, 6টা ভাগে। একটা হচ্ছে ভার্বের বেস ফর্ম কোথায় কোথায় হয়, এটা আমাকে জানতে হবে। বেস ফর্ম কোথায় হয়, প্রেজেন্ট ফর্ম বা আমরা এটাকে বি1 বলি। আরেকটি হচ্ছে আমি ভার্বের সাথে কখন অ্যাস বা এস যুক্ত করব, ঠিক আছে? এখানে বানান একটু ভুল হয়েছে, ওকে। এরপরে ভার্বের হচ্ছে কখন আমরা পার্টিসিপাল বা জিরান্ড, যেটাকে আমরা ভার্বের সাথে আইএনজি কখন যুক্ত করি, এটা আমাকে একটু জানতে হবে। এরপর ভার্বের সাথে আমি কখন টু নিব, মানে টু প্লাস ভার্ব ওয়ান, যেটাকে আমরা ইনফিনিটিভ ফর্ম বলি। এরপরে আমরা ভার্বের কখন ফার্স্ট ফর্ম নিব, যেটাকে আমরা বি2 বলি, ঠিক আছে? বি2। এরপর ভার্বের আমরা কখন পার্টিসিপল ফর্ম নিই, যেটাকে আমরা ভিত্রি বলি। এই কয়েকটা বিষয় আমাকে জানতে হবে। এবং যদি আপনারা ডে বাই ডে ক্লাসগুলি করেন এবং ক্লাসগুলো যদি অনেক বেশি শেয়ার করেন, তাহলে হচ্ছে কি আমি এই ক্লাসগুলো একদম সহজভাবে বুঝাবো, ঠিক আছে? আমি কখন ভার্বের বেস ফর্ম নেব, এটা আমাকে বুঝতে হবে, ঠিক আছে? এবং পরীক্ষায় এই জায়গা থেকে কোশ্চেন আসে। দেখেন, প্রথম কথা বলি, আমরা হচ্ছে ভার্বের বেস ফর্মটা কোথায় পড়ছি বলে, আমরা টেন্সের ক্লাসে পড়ছি। তো সেই বিষয়গুলো আমাদের সামনে আসবে। দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে মডেল ভার্বগুলি আছে, বলেন কি কি আছে? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অর, টু, ইয়েট, এগুলো মুখস্থ থাকতে হবে। হ্যাড, বেটার, উড রাদার, হ্যাভ টু, হ্যাজ টু, এইগুলার পরে, ঠিক আছে, এইগুলার পরে হচ্ছে ভার্বের আমি বেস ফর্ম বসাবো। কখন বলেন? সেটা হচ্ছে আমাকে অ্যাক্টিভ ভয়েস হতে হবে। অ্যাক্টিভ ভয়েস হতে হবে। অ্যাক্টিভ ভয়েস কিভাবে? মানে সাবজেক্ট যদি নিজের কাজ নিজে না করতে পারে, সেটা যদি অবজেক্ট দিয়ে হয়, বা সে যদি না করে, প্রথমে সাবজেক্ট যদি কাজ না করে, তখন আমরা কি ভার্বের কনফার্ম নেই বলেন, আমরা তখন একটা সেখানে বি ভার্ব নিয়ে থাকি। আমরা তখন সেখানে একটা বি ভার্ব নিয়ে থাকি, এরপরে ভিত্রি করে থাকি। আমরা এই স্ট্রাকচারটা হচ্ছে ফলো করি। এবং পরীক্ষাতে এখান থেকে একটা কোশ্চেন আসে, বি ভার্ব প্লাস ভিত্রি মানে আমার প্যাসেজে অথবা আমার সেন্টেন্সে সাবজেক্ট মেইন কাজ করে না, ঠিক আছে? আচ্ছা, তো সেটা তো ভিন্ন ব্যাপার। এখন যদি অ্যাক্টিভ ভয়েস হয় এবং সেটা যদি মডাল ভার্ব থাকে, তাহলে এই ভার্বগুলি হচ্ছে আমাকে জানতে হবে। এগুলোর পরে হচ্ছে আমরা ভার্বের বেস ফর্ম নিব। এগুলোর পরে কি নিব? আমরা ভার্বের বেস ফর্ম। আসেন আমরা একটু প্র্যাকটিস করি এবং আপনারাই সলভ করবেন। প্রথম কোশ্চেনটা আমি সলভ করি। দেখেন বলতেছে ইউ হ্যাভ টু কাম হিয়ার অন টাইম, মানে তোমাকে অবশ্যই কি করতে হবে, তোমার উচিত, বা আমাদেরকে এইভাবে প্রশ্ন দিতে পারে, শুড দিয়ে দিতে পারে, উইল দিয়ে দিতে পারে, ঠিক আছে? তোমাকে অন টাইমে আসতে হবে। এখন এই যে কেম লেখা আছে, কেম ভার্বটা কি আমার কি করতে হবে? বেস ফর্ম আনতে হবে, কারণ আমরা জানি হ্যাভ টু এবং হ্যাজ টু এর পরে ভার্বে বেস ফর্ম বসে। তাহলে এখানে কি বেস ফর্মে আছে? না, এখানে বেস ফর্মে আপনি নিয়ে যান কাম। পরে বলতেছে দে শুড সলভ দ্য প্রবলেম প্রপারলি, তাদের উচিত তাদের প্রবলেমটা কি যথাযথভাবে সলভ করা। বলেন এটা সঠিক আনসার কি হবে? এটা কোন ফর্মে আছে? বি2 তে আছে। আমার কি বি2 লাগবে? আমাকে বি1 এ নিতে হবে। তাহলে এটা সঠিক আনসার কি হয়? আচ্ছা, তাহলে এই ভার্বটা হচ্ছে আমাকে বি1 এ নিতে হবে, তাহলে আমার সঠিক আনসার হবে সলভ। পরে বলতেছে ইউ হ্যাড বেটার ড্যাশ ওয়েন্ট আউট, মানে আপনার বরং ভালো হচ্ছে বাইরে যাওয়া। এখন এখানে কি ওয়েন্ট হচ্ছে বি2 তে আছে, তাহলে আমাকে বেস ফর্ম নিতে হবে গো। তার মানে ইউ হ্যাড বেটার গো আউট। আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের যখন এই মডেল ভার্বগুলি থাকবে এবং আমার যখন কর্তা
বা সাবজেক্ট যখন অ্যাক্টিভ ভয়েস আমরা যখন অ্যাক্টিভ দেখব তখন সেটা হচ্ছে আমরা ভার্বের বেস ফর্মটা নিব, এবং ম্যাক্সিমাম টাইমে এগুলো যখন থাকে বেশিরভাগই হচ্ছে আমাদের অ্যাক্টিভে থাকে। আচ্ছা, এরপর আমরা জিরো ইনফিনিটিভ শিখবো। জিরো ইনফিনিটিভ মানে হচ্ছে, দেখেন ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান। ইনফিনিটিভ মানে হচ্ছে কি টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান দ্বারা আমরা ইনফিনিটিভ গঠন করি। এখন জিরো মানে কি, জিরো মানে হচ্ছে তখন আর এই বিষয়টা থাকবে না, তখন হচ্ছে শুধু ভার্ব ওয়ান, ঠিক আছে, টু বসানো লাগবে না, এটাকে বলে জিরো ইনফিনিটিভ। খুবই সিম্পল ভাবে বললাম। এখন এই যে আমরা ভার্বগুলো দেখতে পাচ্ছি এগুলো জিরো ইনফিনিটিভ ভার্ব। এখন এইগুলোর পরে একটা অবজেক্ট ফর্ম থাকবে, তারপরে হচ্ছে আমাকে বি ওয়ান ফর্মটা নিতে হবে। তারপরে কি বি ওয়ান ফর্ম, যেমন মেক থাকতে পারে, এই পরীক্ষা আসে মেক দিয়ে প্রশ্ন আসে, লেট, ডেয়ার, নিড, ঠিক আছে, ক্যান নট বাট, কুড নট বাট, এগুলো দিয়েও অনেক প্রশ্ন আসে, ঠিক আছে, ইউজ টু ওয়াচ, পরীক্ষা অনেক বেশি দেখা যায়। এগুলো যখন থাকবে তখন হচ্ছে আমাকে বি ওয়ান নিতে হবে। আসেন আমরা প্র্যাকটিস করি। এখানে বলতেছে যে শি মেড মি টু সলভ দ্য সাম। আচ্ছা দেখেন, মেক থেকে মেড হয়েছে, মেক থেকেই তো মেড হয়েছে, এরপর আমাকে একটা অবজেক্ট ফর্ম দিছে, এরপরে কি আমাকে একটা অবজেক্ট ফর্ম দিছে, তাহলে এই জায়গায় কি টু থাকবে? টু আর থাকবে না, কারণ এটা হচ্ছে এই যে জিরো ইনফিনিটিভ, তার মানে জিরো মানে হচ্ছে এই টু আর থাকবে না, আমাকে জাস্ট সলভটা লিখতে হবে। পরে বলতেছে আই ওয়াজড, ঠিক আছে, এটা ফার্স্ট ফর্ম তো এই জন্য ডি যুক্ত হয়েছে, ইডি যুক্ত হয়েছে, দ্য ম্যান, এখানে এটা হচ্ছে অবজেক্ট, রানিং, দেখেন এটা হচ্ছে আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত কখন হয়, প্রেজেন্ট পার্টিসিপল অথবা জিরান্ডের ক্ষেত্রে। আমার তো এটা দরকার নাই, কারণ আমার এখানে এই যে জিরো ইনফিনিটিভ, তার মানে এই রান এভাবে বসবে, এটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার। পরের রুল, পরের রুলটা বলতেছে উড দ্যাট যখন থাকবে, উড দ্যাট মানে হচ্ছে ইচ্ছা প্রকাশ পায়, উড দ্যাট মানে কি ইচ্ছা, উড দ্যাট দ্বারা হচ্ছে ইচ্ছা প্রকাশ পায়, যে আমার একটা ইচ্ছা আছে, আমি যদি আকাশে উঠতে পারতাম, আমি যদি পাখি হতাম, আমার যদি পাখির মতো ডানা থাকতো, আমার যদি অনেক টাকা থাকতো, এই টাইপের কথাবার্তা বলবে, তখন সেখানে আমাকে সাবজেক্ট ফর কুড নিতে হবে, আর কুড একটা মডেল ভার্ব, তারপরে বি ওয়ান। আসলে আমরা প্র্যাকটিস করি। উড দ্যাট আই বাই দ্য লেটেস্ট কার, আমার যদি ইচ্ছা থাকতো, আমি যদি, আমার একটা ইচ্ছা যে আমার যদি একটা লেটেস্ট কার থাকতো, তাহলে এই ভার্বের ক্ষেত্রে আমি কি নিব? কুড নিব প্রথমে, কুড বাই। পরে দেখেন, ঠিক আছে, উড দ্যাট আই ফ্লাই ইন দ্য ব্লু স্কাই, আমার ইচ্ছা যদি আমি যদি নীল আকাশে উঠতে পারতাম। এখন এই ভার্বে পূর্বে আমাকে কি নিতে হবে? কুড নিতে হবে, কারণ এই যে আমার উড ইচ্ছা প্রকাশ পাচ্ছে, এই জন্য আমাকে কুড প্লাস ভার্বে বেস ফর্ম নিতে হবে, ঠিক আছে। এখন এই যাদের ভার্ব নিয়ে সমস্যা, যে কোনটা যে বেস ফর্ম কোনটা যে ফার্স্ট ফর্ম, যারা এটা বুঝে না, হ্যাঁ, তারা হচ্ছে ভার্বের শীটটা পড়ে আসতে হবে, ভার্বের শীট পড়ে আসতে হবে, আপনাদের বইগুলোতে আছে। রুল 4 দেখেন, সেইড দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, এটা হচ্ছে আমরা যাতে অর্থে দেয়, তো এগুলো যখন থাকবে তখন হচ্ছে আমরা ক্যান, কুড, মে, মাইট ইউজ করে থাকি। এন্ড প্রশ্ন আসতে পারে, স্যার আমি এতগুলোর মধ্যে কোনটা নিব? প্রশ্ন আসে না? আপনারা কেউ পারবেন? আচ্ছা দেখেন, এই ক্যান হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আমরা মেও ব্যবহার করতে পারি, মে হচ্ছে সম্ভাবনা অর্থে, এই দুইটা। আর কুড হচ্ছে ফার্স্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, মাইটও এই ক্ষেত্রে, ঠিক আছে। আর মাইট মানে হচ্ছে অবশ্যই যেটা হয় আর কি, ঠিক আছে। আর মে মানে হচ্ছে আমরা মে এবং কেন আমরা পাশাপাশি অর্থে ব্যবহার করতে পারি। পরে দেখেন, আমরা যদি এখানে দেখি দে ওয়ার্ক হার্ড সো দ্যাট, তারা কঠোর পরিশ্রম করে যাতে হচ্ছে দে গেট মোর বেনিফিট, ঠিক আছে। তার মানে এখানে আমাকে কি নিতে হবে? এটা নির্ভর করবে এই ভার্বটার উপর, যেহেতু এখানে বি ওয়ান আছে, প্রেজেন্ট আছে, তার মানে আমরা এখানে ক্যান নিব, ক্যান গেট, ঠিক আছে। এখানে আমরা কি নিব? ক্যান নিব। ক্যান কেন নিব? কারণ যেহেতু প্রেজেন্টে আছে। পরে দেখেন ওয়াজ, যেহেতু ওয়াজ আছে তার মানে আমরা মুখস্থ নিতে পারি। এখানে নট স্পিক মানে সে, তার হচ্ছে এমন তার, আমরা মাঝে মাঝে বলি না, সে এমন ভাবে ভয় পাচ্ছে, সে এমন ভাবে তার কাছে মানে সবকিছু ভীতি লাগতেছে যে সে ইজিলি ভাবে কথা বলতে পারে না। তো যেহেতু আমার এই জায়গাটা যেহেতু ফার্স্টে আছে, হ্যাঁ, সেহেতু আমরা কি নিব? ক্যান নিব না, এই যে দেখেন কুড নিতে হবে, ঠিক আছে। তখন হচ্ছে যেহেতু আমাদের এই যে, যেহেতু আমাদের প্রেজেন্ট হলে ক্যান, আর ফার্স্ট হলে কি? কুড, ফার্স্ট হলে কুড। তো এখানে দেখেন আমাদের যেহেতু ওয়াজ আছে, বিভার ওয়াজ হচ্ছে ফার্স্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সো এই জন্য আমরা কি নিব? কুড নেব, কুড নট স্পিক। পরে বলতেছে দেখেন আই উইল ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করব, সো দ্যাট যাতে হচ্ছে কি আই ড্যাশ বি সাকসেসফুল, আমি সাকসেস হতে পারি। তো এখন দেখেন এই যে উইল, এটা হচ্ছে ফিউচার টেন্সে ব্যবহার করা হয়। যখন এই পাঁচটা ফিউচার হবে তখন এই জায়গাটা হচ্ছে আমাদেরকে পরবর্তী, এই জায়গাটা তো হচ্ছে আমরা প্রেজেন্ট ইউজ করব, মানে ফিউচার থাকলে প্রেজেন্টে নিতে হয়, ঠিক আছে। এন্ড প্রেজেন্টে মানে কি? প্রেজেন্ট মানে ক্যান, তার মানে ক্যান বি হবে, ক্যান বি হবে আমার সঠিক অ্যান্সার। আচ্ছা তাহলে আমরা বিষয়টাকে বুঝলাম। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট থাকলে ক্যান, কুড, মে, মাইট। ক্যান হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে, কুড হচ্ছে ফার্স্টের ক্ষেত্রে, মে এবং এগুলোর ক্ষেত্রে মে এবং ক্যান একই, মাইট এবং কুড, ঠিক আছে। ওকে,
এরপরে তো অবশ্যই ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। এরপরে রুল 5, দেখেন টেন্স অনুযায়ী যে আমরা অক্সিলারি ভার্বগুলো নিই, আমরা হচ্ছে ইন্টারোগেটিভের ক্ষেত্রে নিয়ে থাকি এবং আমরা নেগেটিভ করার জন্য নিয়ে থাকি, ঠিক আছে। তো সেই ডু ডাজ ডিড এর পরে হচ্ছে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব, মানে আমরা ডু এবং ডাজ ডিড যেটা আছে যেটাই নিই, আমরা আমাদেরকে পরে যে ভার্বটা ইউজ করা হবে সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। এখানে ডু এবং ডাজ হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ডিড হচ্ছে আমরা ফার্স্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি, ঠিক আছে। তো এগুলোর পর হচ্ছে আমরা যে ভার্বটা নিব সেটা অবশ্যই প্রেজেন্টে আসতে হবে। দেখেন আমরা যদি একটু প্র্যাকটিস করি তাহলে আমাদের জন্য সহজ হবে। এই যে দেখেন ডাজ দ্বারা এখানে প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়েছে, দেখেন লাস্টে প্রশ্নবোধক আছে। এখন এই যে হি আছে, আপনারা অনেকে বলতে পারেন স্যার হি তো থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস ভার্ব যুক্ত হবে। ভাই আপনি এখানে দেখেন এখানে ডাজ ইউজ করছে, ঠিক আছে। সো এখানে আর কোনো এসের কোনো কাজই নাই, ঠিক আছে। আমি হেল্প নিব, কারণ আমার যখন এই বাক্যটা যখন হচ্ছে আমার অ্যাসার্টিভ ছিল, তখন যখন আমি ইন্টারোগেটিভ করছি তখন ওই ভার্ব অনুযায়ী আমাকে বি ভার্ব হিসেবে আমরা ডু ডাজ ডিড টু ডু ভার্ব হিসেবে ডু ডাজ ডিড নিয়েছিলাম। তো যেহেতু ওই ভার্বের সাথে দেখেন আমার লাইনটা কেমন ছিল যে হি হেল্পস এভাবে ছিল না, তখন অ্যাশ থাকার কারণে আমি প্রশ্ন করার জন্য ডাজ নিয়েছিলাম। তো যেহেতু আমি ডাজ নিয়েছি প্রশ্ন করার জন্য, এই জন্য আর সেই ভার্বটা এখানে আসবে না। পরে বলতেছে দে ডিড নট, দেখেন নেগেটিভ করার জন্য নট ডিড নট ইউজ করা হয়েছে। তো ডিড নট ইউজ করুক, ডাজ নট ইউজ করুক, ডু নট ইউজ করুক, যা ইউজ করুক, এই পাঁচটা হচ্ছে আমার প্রেজেন্টে আসবে। কাম এখানে হবে কি, কাম হবে সঠিক আনসার, কেম হচ্ছে এখানে ফার্স্ট ফর্মে দেওয়া আছে। তার মানে আমাদেরকে প্রশ্ন করার জন্য ডু ডাজ ডিড থাকতে পারে, ভার্ব কিন্তু আমার বেস ফর্ম লাগবে। এরপরে আমাদের এখানে নেগেটিভ করার জন্য ডু নট, ডাজ নট, ডিড নট যাই থাকুক, আমাকে কিন্তু এই ভার্বটা প্রেজেন্টে রাখতে হবে। পরবর্তী কোশ্চেন, আমাদের মেইন ক্লজে ভার্ব যখন ফার্স্ট টেন্স হয়, দেখেন হি সেড দ্যাট শি গো টু হিজ কান্ট্রি নেক্সট ইয়ার, সে বলছে সে নেক্সট ইয়ার হচ্ছে কি দেশে যাবে। এখন এই যে দ্যাট কনজাংশন, ঠিক আছে, আমরা জানি সাবঅর্ডিনেটিং কনজাংশন কোঅর্ডিনেটিং কনজাংশনের পরের যেটা থাকবে, হ্যাঁ, আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন বা আমরা যখন অ্যাজ, বিকজ, সিন্স, হু, হুইচ এভার, হুম, হোম এভার, দ্যাট, এগুলোর পরে এই জায়গাটা হচ্ছে আমার অধীনস্থ, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার মেইন ক্লজ, ঠিক আছে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তো পরে যখন এই যে জায়গাটা, এই যে ক্লজ, এই ক্লজে হচ্ছে আমার নেক্সট থাকবে। দেখেন এখানে নেক্সট ইয়ার, নেক্সট মান্থ, নেক্সট উইক, নেক্সট ডে ইত্যাদি থাকতে পারে। তো এটা যখন থাকবে, ঠিক আছে, এটা যখন থাকবে আমাদের কেবলটাতে একটু সমস্যা করতেছে, বুঝতে পারছেন? ওকে, যখন নেক্সট ইয়ার থাকবে এবং প্রথমটা যখন ফার্স্টে থাকবে, এটা অবশ্যই বি টু লাগবে এবং এখানে নেক্সট থাকতে হবে। তখন হচ্ছে আমরা কি করব, তখন হচ্ছে আমরা এখানে উড অথবা শুড যে কোনো একটা নিব, ভার্বে বেস ফর্ম নিব, ঠিক আছে। তার মানে এখানে গো এর পূর্বে আমরা শুড নিতে হবে, শুড গো, ঠিক আছে। লেখা একটু এলোমেলো হচ্ছে কারণ আমাদের কেবলটা একটু প্রবলেম করতেছে। শুড গো, পরে দেখেন আই সেড দ্যাট, যেহেতু এটা হচ্ছে আমার কনজাংশন এবং এই জায়গাটাতে আমাকে নেক্সট থাকতে হবে, তাই না? আর এই যেহেতু সেইড হচ্ছে বি টু, তার মানে আমরা বি টু পাচ্ছি, নেক্সট পাচ্ছি, এই জায়গাটাতে বাইয়ের পূর্বে আমাকে শুড নিতে হবে অথবা উড নিতে হবে, তাহলে সঠিক আনসার হয়ে যাবে। এবং অবশ্যই আমার ভার্ব তো বেস ফর্ম লাগবেই, ঠিক আছে। লাস্ট ওয়ান, দেখেন এখানে বলতেছে লেস্ট। আচ্ছা, লেস্টের বইতে না মানে যদি না অর্থ দেয়, লেস্ট থাকলে অথবা এই ভয়ে যে এগুলো অর্থ দেয় আর কি। এবং জাস্ট মনে রাখবেন লেস্ট থাকলে এই জায়গাটা আমরা শুড নিব অথবা মাইট নিতে পারি, তবে পরীক্ষাতে শুড দ্বারা প্রশ্ন আসে বেশি। রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, লেস্ট এই ভয়ে যায় ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, যাতে তুমি পরীক্ষায় ফেল না করো। তোমার মানে পরীক্ষায় ফেলের একটা ভয় আছে, এই জন্য তুমি ভালো করে পড়াশোনা করো, এই কথাটা বলতেছে। তো এই যে এখানে জাস্ট এখানে শুড নিতে হবে, ঠিক আছে, শুড ফেল, এইভাবে হচ্ছে আমরা আনসারগুলো করতে পারি। এবং ভার্বের বেস ফর্ম, যেটাকে প্রেজেন্ট ফর্মে বলতে পারেন, সমস্যা নাই। তো যেভাবে বুঝলেন আর কি। তো এখানে আমরা মেইন যে বিষয়টা বুঝলাম, লেস্টের পরবর্তী অংশটা কিন্তু নেগেটিভ একটা আমাদেরকে অর্থ দিবে, কিন্তু এখানে কোনো নট যুক্ত হবে না, ঠিক আছে। তো এই যে আমরা যে টেন্সের রাইট ফর্ম ভার্বের ক্লাসটা করলাম, এখানে আমরা যাই শিখছি এখানে রুলসের মাধ্যমে শিখছি, কিন্তু আমাদেরকে মেইনলি প্যাসেজগুলো অনেক বেশি সমাধান করতে হবে, নাহলে আপনি পরীক্ষা পারবেন না, এগুলো পরীক্ষা মনে থাকবে না। এই জন্য যে আমি বলি, আমার যে মেবি 7টা ক্লাস গেছে বা 8টা ক্লাস গেছে রাইট ফর্ম ভার্বের, ডে 1 2 3 4 এই সবগুলো ক্লাস করবেন, দেখবেন আপনি যে কোনো প্যাসেজকে খুব দ্রুত সলভ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, প্যাসেজ সমাধান করবো কিনা, আজকে তো আর টাইম নাই বেশি।
আচ্ছা, তো ঠিক আছে তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত, এবং আপনারা নেক্সট ক্লাস কবে চাচ্ছেন জানাবেন। আমি হচ্ছে খুব শীঘ্রই দ্বিতীয় ক্লাসটা নিয়ে আসবো, এবং যেখানে হচ্ছে হুম আচ্ছা, ওকে, আমরা বি ওয়ানই বলবো, ঠিক আছে, বেস্ট ফর্ম। তো যাই হোক, আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে হচ্ছে কখন ফার্স্ট ফর্ম ইউজ করতে হয়, কখন হচ্ছে আমরা ভার্বের সাথে আইন যুক্ত করতে হয়, এই বিষয়গুলো জানবো। তো আপনারা হচ্ছে ক্লাসগুলো একটু শেয়ার করবেন যাতে হচ্ছে সবাই ক্লাসগুলো দেখতে পারে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।